আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে দয়া করে এড়িয়ে চলবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে অন্ধকারে বিভীষিকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধূমপান ও তামাক সেবন ক্যান্সার সহ মারাত্মক রোগের কারণ হতে পারে। নিজের এবং পরিবারের সুস্থতার জন্য এগুলো থেকে দূরে থাকুন। Smoking and tobacco use can causes cancer and other serious disease. Stay away from these harmful habits for your own health and your family's well-being. দিনের আলো ম্লান হয়ে আসছে, কিন্তু ফ্ল্যাটের নতুন বেডরুমে তখনও উষ্ণতার আমেজ। লিমা তার স্বামীর নতুন কেনা কাঠের পালঙ্কের উপরে হেলান দিয়ে বসেছিল। পরনে ছিল রাতের হালকা পোশাক। চারিদিকে ছড়ানো ছিল অব্যবহৃত ফার্নিচারের মোড়ক। সৌরভ মেঝেতে হাঁটু গেড়ে বসে নতুন কেনা ড্রেসিং টেবিলটির শেষ স্ক্রুটি কষছিল। লিমা আলতো হেসে বলল, সৌরভ, আর কতক্ষণ? তোমার তো মনে হচ্ছে আজ রাতের খাবারটা ওটার সাথেই খাবে। সৌরভ স্ক্রু ড্রাইভারটা পাশে রেখে মাথা তুলে হেসে বলল, তোমার জন্যই তো সব। আমি চাই তোমার রূপচর্চার মন্দিরে যেন কোনো ত্রুটি না থাকে। আর তাছাড়া ডার্লিং, দেখলেই তো তখন দোকানদারের সাথে কত ঝামেলা করে এটাকে নিতে হয়েছে। আমিও তো তাই ভাবছি। দোকানদার যখন তোমায় এটা দিতে চাইলো না, তারপরও কেন তুমি জোরাজুরি করলে? সে উঠে লিমার পাশে বসে তার কপালে চুমু খেল। এখন এসব রেখে কেমন লাগছে বলো তো? সবকিছু মনের মতো হয়েছে তো? লিমা সৌরভের কাঁধে মাথা রেখে বলল, সত্যি বলতে খুবই ভালো লাগছে। এই বেডরুমটা ঠিক আমার স্বপ্নের মতো করে সাজানো। শুধু একটা জিনিস। কি? লিমার চোখ ড্রেসিং টেবিলটির দিকে গেল। সৌরভ লিমার দৃষ্টি অনুসরণ করেই বলল, কোনটা? আয়নাটা? হ্যাঁ, আয়নাটা। তুমি খেয়াল করেছো বাকি ঘরটা এত আরামদায়ক আর উষ্ণ, অথচ ওই ড্রেসিং টেবিলটার কাছে গেলেই কেমন যেন একটা অদ্ভুত শীতলতা অনুভব হচ্ছে। মনে হচ্ছে ওটা যেন চারপাশের সমস্ত আলো আর উষ্ণতা শুষে নিচ্ছে। সৌরভ হেসে উঠে লিমার হাত ধরে বলল, ওহ, তুমি আবার শুরু করলে। ওটা ইতালিয়ান স্টাইলের ডার্ক পলিশ, তাই হয়তো তোমার এমন লাগছে, বা হয়তো এসিটা একটু বেশি চলছে। দেখো, সে লিমার হাত ধরে জোর করে ড্রেসিং টেবিলের কাছে নিয়ে গিয়ে বলল, এটার আয়নাটা কত স্বচ্ছ, তুমি এর দিকে তাকাও। এটা কি কোনোদিন তোমার এই সুন্দর মুখটাকে মিথ্যে প্রতিচ্ছবি দেখাবে? লিমা আয়নায় নিজেকে দেখল। বাইরে আবছা অন্ধকার, আর আয়নার গভীরে যেন এক ধরনের গভীর শূন্যতা। তার হাসিটা যেন আয়নায় কিছুটা ম্লান দেখালো। সে দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে সৌরভকে জড়িয়ে ধরল। লিমা এবার মৃদু স্বরে বলল, হুম, হতে পারে। হয়তো আমি একটু বেশি ভাবছি, কিন্তু আমার মনে হচ্ছে এটার একটা পুরনো গন্ধ আছে, যা এই ঘরের নতুন জীবনের সঙ্গে ঠিক মিশতে পারছে না। সৌরভ লিমার কাঁধে মুখ ঘষল। শোনো, ফার্নিচার শপে আমাদের বলা হয়েছিল এই কালেকশনটা নাকি একদম নতুন, আর যদি পুরনো গল্প থেকেও থাকে তবে এখন থেকে ওটাই আমার রোমান্টিক গল্পে নতুন অধ্যায় হবে। কি বলো? হ্যাঁ? সে লিমার কোমর আলতো করে ধরতেই লিমার মুখের সব দুশ্চিন্তা উধাও হয়ে গেল। লিমা চাপা উচ্ছ্বাসে বলল, বেশ, তাহলে সেই গল্পটা শুরু করতে আর দেরি কেন? সৌরভ লিমার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়েই বলল, ঠিক বলেছ। আমি নিশ্চিত আজকের রাতটা সেই গল্পকে একটা শক্তিশালী ভিত্তি দেবে। সে আলতো করে লিমার চিবুক ধরে আবার বলল, আজকের দিনটা ছিল শুধু কেনার, এখন সময় হয়েছে ভোগ করার। যা নটি বয়, আজ আমি প্রচন্ড টায়ার্ড। ওইসব আমায় বলে লাভ নেই। লিমা সৌরভকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বাইরের দিকে যেতে গেল।
সৌরভ তাকে পেছন থেকে চাপটে জড়িয়ে ধরে দেওয়ালের সাথে ঠেস দিতেই সে লিমার ঘাড়ে নাক ঘষতে থাকে। এতে লিমা শিউরে উঠে বলে। সৌরভ, তাকে মাঝখানে আটকে দিয়েই সৌরভ বলে ওঠে। বেবি, আর কোনো কথা নয়। বলে লিমার ব্লাউজের ফিতেগুলো খুলে দেয়, মুখ ডুবিয়ে দেয় তার উন্মুক্ত পিঠে, সারা পিঠে অসংখ্য চুমো দিয়ে সামনের দিকে ঘোরায়। তারপর গা থেকে ব্লাউজটা খুলে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই ফুটে ওঠে লিমার অন্তর্বাস। তারা দুজন নতুন পালঙ্কে আবারও ফিরে এলো। ঘরের কোণে তখনও মোড়ক খোলা ফার্নিচারের অব্যবহৃত অংশ পড়েছিল। বাইরের শহর তার স্বাভাবিক কোলাহলে ব্যস্ত হলেও এই বেডরুমের বাতাস যেন ঘন হতে শুরু করলো। লিমা সৌরভের টি শার্টের কলার ধরে নিজের দিকে টানল। তার চোখে তখন আর কোনো ভয় ছিল না, শুধু ছিল আবেগ। তুমি জানো তো, আমি সব সময় তোমার এমন স্বেচ্ছাচারী রূপটা দেখতে চেয়েছি, যা আমাকে সমস্ত দ্বিধা ভুলিয়ে দেয়। সৌরভ লিমার কানে ফিসফিস করে বলল। তবে শোনো, তোমার সব দ্বিধা ভেঙে দেওয়ার জন্যই তো আমি এখানে। আর আমি নিশ্চিত এই মুহূর্তের জন্য আমরা সব কিছু কিনেছি, সবকিছু। তাদের ঠোঁট এক হতেই ফার্নিচার কেনার সব ক্লান্তি এবং আয়না নিয়ে লিমার সব অস্বস্তি যেন মুহূর্তেই দূরে সরে গেল। তাদের নিঃশ্বাস ভারী হতে থাকে, হৃৎপিণ্ডের ছন্দ যেন এক হতে শুরু করলো। নতুন জীবনের প্রথম রাতের উষ্ণতা সমস্ত অপ্রয়োজনীয় ভাবনাকে গ্রাস করে নিল। আস্তে আস্তে তাদের চারপাশের আলো ম্লান হতে থাকে। সৌরভের বলিষ্ঠ বাহু যখন লিমার শরীরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল, লিমা তখন তার উষ্ণ হাতের স্পর্শে চোখ বুজল। তাদের গভীর আবেগ যেন ঘরের বাতাসকে আরও স্নিগ্ধ ও পবিত্র করে তুলল। তারা নিজেদের ভালোবাসার গভীরতায় পুরোপুরি মগ্ন হল। নতুন পালঙ্কটি তাদের শরীরের উষ্ণতায় উত্তপ্ত হয়ে উঠল। বাইরের জগতের সবকিছু যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, শুধু ছিল তাদের দুজনের গভীর উষ্ণ এবং দীর্ঘ নীরবতার আদান প্রদান। দীর্ঘ সময়ের পর যখন তাদের শারীরিক ও মানসিক আবেগ চরম সীমায় পৌঁছে শান্তি ফিরিয়ে আনল, সৌরভ লিমার পাশে গভীর তৃপ্তির নিঃশ্বাস ফেলল। লিমা শান্ত স্বরে এবার বলল। আমি বোধহয় এই প্রথমবার বুঝলাম কেন মানুষটা একটা বেডরুমের জন্য এত কিছু করে। সৌরভ নিস্তেজ হয়ে লিমার হাতে হাত রাখল। আজকের রাতটা আমাদের একটা গভীর অঙ্গীকার। লিমা পাশ ফিরে সৌরভকে জড়িয়ে ধরে হাসল। দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। তাদের শরীর ছিল উষ্ণ, কিন্তু বেডরুমের কোণগুলিতে, বিশেষ করে ড্রেসিং টেবিলের কালো কাঠের কাছাকাছি বাতাসের সেই অস্বাভাবিক শীতলতা তখনও বজায় ছিল। গভীর রাত, বেডরুমের বাতাস তখনও উষ্ণতার রেস ধরে আছে, কিন্তু সেই উষ্ণতার মাঝে ড্রেসিং টেবিলের কাছ থেকে আসা এক অস্বাভাবিক শীতলতা ধীরে ধীরে লিমার ঘুমন্ত মনকে আচ্ছন্ন করছে। প্রথম পর্বের শান্তি নিদ্রা ভেঙে লিমা এক ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করল। স্বপ্নটি শুরু হয়েছিল আজকের সেই ফার্নিচার শপিংয়ের দৃশ্য দিয়ে, কিন্তু দ্রুতই সবকিছু বিকৃত হতে থাকে। লিমা দেখল সে একা দাঁড়িয়ে আছে তাদের নতুন বেডরুমে। কেবল ড্রেসিং টেবিলটা সেখানে জ্বলজ্বল করছে। সে ড্রেসিং টেবিলের আয়নায় তাকাতেই নিজের প্রতিচ্ছবি দেখে শিউরে উঠল। তার প্রতিচ্ছবিটি যেন মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল। হাসি খুশি মুখের জায়গায় ফুটে উঠল এক ক্লান্ত বিষণ্ণ চাহনি। স্বপ্নটা ক্রমশই স্পষ্ট হলো। লিমা তীব্রভাবে দেখল আয়নার সেই বিকৃত প্রতিচ্ছবিটি স্থির হয়ে নেই, সেটি যেন নড়ছে। সে ভয়ত গলায় বলল, কে কে তুমি? প্রতিচ্ছবিটি কোনো উত্তর দিল না, শুধু তার মুখটি যেন আরো বিকৃত হয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক ভয়ঙ্কর নীরব হাসি। মুহূর্তের মধ্যেই আয়নাটি বিকট শব্দ করে ফেটে গেল। কাঁচের টুকরোগুলো হাওয়ায় ঝুলে রইল। আয়নার ফাটল থেকে একটা ছায়ামূর্তি ধূসর, অস্পষ্ট কিন্তু অত্যন্ত দ্রুত
বেরিয়ে এসে লিমার দিকে ঝাঁপিয়ে পড়ল। তার মুখ থেকে ক্রমশ ভয়ঙ্কর গোঙানির শব্দ বের হচ্ছে। ছায়ামূর্তিটি লিমার গলা চেপে ধরতেই এক তীব্র শ্বাসরোধকারী অনুভূতিতে লিমা চিৎকার করে উঠল। আওয়াজটা তার নিজের গলায় আটকে গেল। স্বপ্নের মধ্যেই তার শরীরটা যেন কেঁপে উঠল। সে ছটফট করতে করতেই বলতে লাগলো, না, আমাকে যেতে দাও। এই তীব্র মানসিক আঘাতে লিমার ঘুম ভেঙে গেল। সে সম্পূর্ণ শ্বাসরুদ্ধ অবস্থায় বেডরুমের অন্ধকারে চোখ খুলল। তার হৃৎপিণ্ড তখনও পাগলের মতো ধড়ফড় করছে, যেন স্বপ্নটা এখনো বাস্তব। পাশে সৌরভের গভীর নিঃশ্বাস শোনা যাচ্ছিল, যা মুহূর্তের জন্য লিমাকে শান্তি দিল। সে পাশ ফিরে সোজা হয়ে শুয়ে চোখ খোলা রাখল। নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। সে ভাবল এটা ছিল কেবল একটা খারাপ স্বপ্ন। সেই ড্রেসিং টেবিল নিয়ে তার অতিরিক্ত চিন্তারই ফল। নিজের হাত দিয়ে কপাল মুছে সে একটা লম্বা গভীর শ্বাস নিল। কিন্তু সেই শ্বাসটি সম্পূর্ণ নেওয়ার আগেই তার দৃষ্টি সিলিং ফ্যানের দিকে চলে গেল। সে যা দেখলো তাতে তার গলায় আটকে থাকা সব বাতাস মুহূর্তেই বেরিয়ে গেল। তার কলিজা যেন হিম হয়ে গেল। ঘরের সিলিং ফ্যানটির কেন্দ্র থেকে একটি পুরনো মোটা দড়ির ফাঁস নেমে এসেছে এবং সেই ফাঁসের শেষ প্রান্তে ঝুলে আছে একটি মেয়ের দেহ। সাদা মলিন জামা পরা একজন মেয়ে। তার পা দুটি স্থির হয়ে ঝুলে আছে তাদের মাথার উপরে, মাটি থেকে প্রায় 1 ফুট উপরে। এই দৃশ্য দেখে নিজের শরীরের সমস্ত রক্ত যেন লিমার মুখ থেকে নেমে গিয়ে পায়ের তলায় জমা হলো। তার ঘুম পুরোপুরি ভেঙে গেল। তার সমস্ত স্নায়ু তখন একযোগে বিপদ সংকেত দিতে শুরু করেছে। তার গলা দিয়ে যেন আওয়াজ বের হচ্ছে না, তবু অনেক চেষ্টার পরে সে ফিসফিস করেই বলল, সৌরভ, ওটা কে? সৌরভ গভীর ঘুমে। তার উত্তর এলো না। লিমা ভয় সত্ত্বেও সাহস করে মেয়েটির মুখের দিকে তাকালো। মেয়েটির মুখ ছিল অতিরিক্ত বিভৎস, আঘাতে বিকৃত, চোখ দুটি কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম এবং ঠোঁটের কোণে যেন জমে আছে এক স্থির চাপা যন্ত্রণা। গলার দড়ির দাগটি ছিল গাঢ় বেগুনি রঙের, যা অন্ধকার ঘরেও স্পষ্টভাবে দৃশ্যমান। লিমা হাত দিয়ে মুখ চেপে ধরল। সে বুঝতে পারছিল এটা কোনো স্বপ্ন নয়, এটা সেখানে বাস্তবে। ভয়, ঘৃণা এবং চরম আতঙ্ক একসঙ্গে মিশে গিয়ে তার মুখ দিয়ে একটি তীব্র ধারালো চিৎকার বেরিয়ে এলো। সেই চিৎকার ঘরের নীরবতাকে ছিন্ন ভিন্ন করে দিল। লিমার সেই চিৎকারে সৌরভ প্রায় লাফিয়ে বিছানা থেকে উঠে বসল। তার চোখে তখনও ঘুমের জড়তা। সে ছটপট করে উঠে বসেই বলল, কি হয়েছে লিমা? কি হলো লিমা? লিমা তখনও ফ্যানের দিকে তাকিয়ে কাঁপছে। তার হাত তখনও সেই ঝুলন্ত দেহটির দিকে নির্দেশ করছে। সে কম্পিত কণ্ঠেই সৌরভকে বলল। সৌরভ দ্রুত বিসাইড ল্যাম্পটি জ্বালানোর চেষ্টা করল। আলো জ্বলে উঠতেই সৌরভ দ্রুত চোখ কচলে ফ্যানের দিকে তাকালো। সৌরভের চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল বিভ্রান্তি। কোথায়? কিসের কথা বলছো লিমা? আমি তো কিছু দেখছি না। কি বলছো তুমি? এই তো এইমাত্র এখানে ছিল, সাদা জামা পরা, গলায় দড়ি দেওয়া। ওই দেখো। লিমা তখনও একই স্থানে আঙুল দিয়ে দেখাচ্ছে। সৌরভ এবার লিমার আতঙ্কিত চোখ দেখল। লিমা, শান্ত হও প্লিজ। এখানে কেউ নেই। দেখো, ফ্যান চলছে, লাইট জ্বলছে। তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছো। সৌরভ লিমার হাত ধরে নিজের দিকে টানল। লিমা পাগলের মতো তার হাত ছাড়িয়ে নিল অতিরিক্ত ভয়। না না, তুমি মিথ্যে বলছো। আমি দেখেছি, আমি স্পষ্ট দেখেছি তার মুখটা, তার চোখগুলো। সে সে আমার দিকে তাকিয়েছিল সৌরভ, ঠিক ঠিক আমাদের মাথার উপরে। হ্যাঁ, আমাদের মাথার উপরে। সৌরভ লিমার কাঁধ ধরে ঝাঁকিয়ে দিয়েই বলল, শোনো, আমার কথা শোনো। যদি কেউ থাকতো তবে আমি লাফিয়ে ওঠার আগেই সে থাকতো। তুমি হয়তো ঘুমের মধ্যে ভীষণ আতঙ্কিত হয়েছিলে। গতকাল থেকে তুমি ওই ড্রেসিং টেবিলটা নিয়ে বেশি ভাবছো। ড্রেসিং টেবিল? তুমি বুঝতেই পারছো না
স্বপ্নটা ওটা দিয়েই শুরু হয়েছিল। আর আয়নাটা ভেঙে গিয়ে একটা ছায়া বেরিয়ে এসেছিল, আর আর সেই ছায়াটাই। লিমা কথা শেষ করতে পারল না। সৌরভ তাকে ধরে বিছানায় বসালো। সৌরভ এক গ্লাস জল লিমার দিকে এগিয়ে দিয়েই বলল, হয়েছে হয়েছে, শান্ত হও, শ্বাস নাও শ্বাস নাও। লিমা জলটা না ধরেই জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে পাগল ভাবছো? তার চোখ তখনও ভয়ে টলমল করছে। সৌরভ লিমাকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়েই বলল, না ডার্লিং, একদম না। আমি জানি তুমি ভয় পেয়েছো। তোমার কি মনে হয় না যদি সত্যি কিছু থাকতো তবে আমি দেখতে পেতাম না? লিমা কয়েক সেকেন্ড সৌরভের মুখের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে সৌরভ মিথ্যে বলছে না। সে সত্যি বিশ্বাস করতে পারছে না। লিমা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়েই বলল, আমি জানি না, আমি আমি জানি না। হতে পারে আমার চোখের ভুল, কিন্তু সেই বীভৎস দৃশ্যটা আমার চোখ থেকে মুছতে পারছি না। মনে হচ্ছে সে এখনো আমাকে দেখছে। সৌরভ লিমার পাশে শুয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে বিশ্বাস করি তুমি ভয় পেয়েছো, কিন্তু এটা শুধু একটা রাত জাগা আতঙ্ক। তুমি শান্তিতে ঘুমাও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, ঠিক আছে? সৌরভের উষ্ণ স্পর্শে লিমার ভয় কিছুটা কমল, কিন্তু তার চোখের পাতা কিছুতেই আর এক করতে পারল না। সে ফ্যানের দিকে তাকিয়েছিল। সৌরভ শান্ত স্বরে এবার বলল, কি ভাবছো এত? লিমা ফিসফিস করে বলল, আমি ভাবছি মেয়েটি কেন গলায় দড়ি দিয়েছিল। তার মুখটা, সে যেন শান্তি পাচ্ছিল না। সে যেন কিছু কিছু বলতে চেয়েছিল। সৌরভ বিরক্তি চেপেই বলল, প্লিজ, এখন আর ভূতের গল্প নয়। কাল সকালে আমার অফিস আছে বাবু, এখন সব ভুলে ঘুমিয়ে পড়ো। সৌরভ দ্রুত ঘুমিয়ে পড়লেও লিমা তখনও ফ্যানের দিকেই তাকিয়েছিল। সে বুঝতে পারল সৌরভ তার কথা বিশ্বাস করেনি, আর সেই মেয়েটির বীভৎস মুখটি যেন ড্রেসিং টেবিলের কালো আয়নার গভীরে ধীরে ধীরে ফিরে যাচ্ছে, অপেক্ষা করছে দিনের আলোর অবসানের জন্য। লিমার কানে ফিসফিস করে যেন কিছু চাপা শব্দ শোনা গেল, যা কেবলই তার নিজের মনের ভয় ছিল। সকাল হতেই সৌরভের তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। সে স্যুট পরে লিমার কপালে দ্রুত চুমু খেয়ে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হলো। মুয়া। সাবধানে থেকো লিমা, হ্যাঁ? আর মনে রেখো, কাল রাতেরটা কিছুই না, শুধু একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, ঠিক আছে? লিমা বিছানায় বসেছিল, ফ্যানের দিকে আতঙ্কিত দৃষ্টি নিয়ে। কিন্তু যদি আবার ফিরে আসে? তুমি তো চলে যাচ্ছ। সৌরভ পেছনে না ফিরেই বলল, যদি তোমার আবার ভয় লাগে তবে কুণালকে ডেকে নিও, আমি জানি তুমি ভয় পাচ্ছ। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সৌরভ চলে যেতেই ফ্ল্যাটের বাতাস যেন মুহূর্তের মধ্যেই শীতল ও ভারী হয়ে গেল। সারা দুপুর লিমা ঘরের মধ্যেই নিজেকে বন্দি করে রাখল। সন্ধ্যায় যখন শহরের আলো নিভে গেল, লিমার আতঙ্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। ঠিক 7টায় সৌরভ ফোন করলো। তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট আনন্দের রেশ। সৌরভ উৎফুল্ল কণ্ঠেই বলল, জান, আমি একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি। আমার পুরনো বন্ধুরা হঠাৎ আজ একটা পার্টিতে ডেকেছে। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু এটা মিস করা যায় না। লিমার গলায় রাগ আর হতাশা জড়িয়ে এলো। সে বলল, পার্টি? তুমি জানো কাল রাতে কি হয়েছে আমার সাথে? আর তুমি আমাকে একা ফেলে পার্টি করতে যাবে? আমি তোমার কথা একটুও বিশ্বাস করি না সৌরভ। সৌরভের কণ্ঠস্বর সঙ্গে সঙ্গেই শান্ত কিন্তু দৃঢ় হলো। লিমা, এটা অত্যন্ত অবিচার করছো। আমি প্রায় 1 বছর পর তাদের সঙ্গে দেখা করছি। আমি মাত্র কয়েক ঘন্টার জন্য যাব। তুমি কেন বারবার আমাকে এটা মনে করিয়ে দিচ্ছ? লিমা নিরাশ হয়ে বলল, কারণ আমি কাল রাতে একটা লাশ দেখেছি। তুমি আমার মনের অবস্থা বুঝতে পারছো না, না? তাই তোমার কাছে এটা শুধু বাড়াবাড়ি মনে হচ্ছে। ঠিক আছে, তুমি যাও। সৌরভ শান্ত হওয়ার চেষ্টা করেই বলল,
ঠিক আছে, আমি জানি তুমি রেগে আছো। শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, পরের রোববার আমরা শুধু দুজন সারা দিনের জন্য শহরের বাইরে যাব, ঠিক আছে? একটা কথাও নয়, সব ভুলে যাবে, ওকে? লিমার রাগ কিছুটা নরম হলো। ঠিক আছে, প্রমিস ভেঙে গেলে কিন্তু তোমার রেহাই নেই। প্রমিস। এখন আমাকে যেতে হবে, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? আর কোনো রকম সমস্যা হলেই আমাকে ফোন করবে, আমি যত দূরেই থাকি না কেন ছুটে আসবো। লাভ ইউ। ফোন কেটে গেল। লিমা নিজেকে শান্ত করার জন্য দ্রুত তার বেস্ট ফ্রেন্ড কুনালকে ভিডিও কল করলো। কুনালকে দেখে তার মুখে স্বস্তি এলো। সে গতকাল রাতের কথা সব খুলে বলল কুনালকে। সবকিছু শুনে সে চিন্তিত মুখেই বলল, আমি তোকে বলেছিলাম না তোরা ফ্ল্যাটটা বদলা। উফ, তুই সেই ফার্নিচারগুলো আবার কেন আনলি বলতো? তুই বরং একটা কাজ কর, বুঝলি, তোরা কিছুদিন আমার বাড়িতে চলে আয়। লিমা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতেই বলল, সেটা সম্ভব নয় রে। সৌরভ আমার কথা বিশ্বাসই করে না। সে এখন বন্ধুদের সঙ্গে পার্টি করছে। ঠিক তখনই ঘরের লাইটগুলো হঠাৎই নিভে গেল এবং সঙ্গে সঙ্গে জ্বলে উঠল, যেন কেউ একটি অদৃশ্য সুইচ নিয়ে খেলা করছে। লিমা চুল আঁচড়ানো থামিয়েই চমকে উঠল। এই লাইটের আবার কি হলো? লাইটগুলো এমন কেন করছে? কথা শেষ না হতেই কুণালের ভিডিও কলটি হঠাৎই বিচ্ছিন্ন হয়ে গেল। স্ক্রিনটি ফ্রিজ হয়ে গেল। লিমা বারবার কুণালের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু সংযোগ ফিরল না। একই মুহূর্তে একটি চাপা টুক করে শব্দ করে পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। পুরো ফ্ল্যাট ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল আর লিমার হাত থেকে ফোনটি মেঝেতে পড়ে গেল। সে দ্রুত ক্যান্ডেল আনার জন্য ড্রয়ারের দিকে পা বাড়ালো। ক্যান্ডেল রাখা ড্রয়ারের দিকে যেতেই লিমার পাশ দিয়ে প্রচন্ড দ্রুত ও শীতল বাতাসের মতো কিছু একটা তাকে অতিক্রম করে গেল। তার মনে হলো তার গাল স্পর্শ করে একটি ঠান্ডা স্রোত চলে গেল। সে থমকে গেল, শ্বাস বন্ধ করে স্থির হয়ে দাঁড়ালো। অন্ধকার, নীরবতা এবং তারপর এক জোড়া ভয়ঙ্কর নুপুরের শব্দ শুরু হলো। শব্দটি ঘরের মেঝেতে স্বাভাবিকভাবে হাঁটছে না। মনে হচ্ছে যেন কেউ হাওয়ায় ঝুলে থেকে সেই নুপুর বাজিয়ে চলেছে। দ্রুত এক পাশ থেকে অন্য পাশে ঘুরছে। তবু সে যথেষ্ট সাহস জুগিয়েই কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, কে ওখানে? নুপুরের শব্দটি দ্রুত তার আরো কাছে এলো, ঠিক তার পেছনে। লিমা অনুভব করলো তার কানের কাছে যেন সেই শীতল বাতাস আবার ফিরে এসেছে। নুপুরের শব্দের তীব্রতা অসহনীয় হয়ে ওঠায় লিমা চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল। সে আর সহ্য করতে পারছিল না। সে চোখ খোলার সাহস করার আগেই তার সামনে অন্ধকার ভেদ করে মাটি থেকে কিছুটা উঁচুতে স্থির হয়ে থাকা একজোড়া ঝুলন্ত পা দেখতে পেল। পা দুটি ধীর গতিতে নড়ছে এবং নুপুরের শব্দ এখন তার ঠিক সামনে। লিমা তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তেই দরজায় তীব্র শব্দ হলো এবং সৌরভ ঘরে প্রবেশ করলো। সে লিমার চিৎকার শুনেই দ্রুত এগিয়ে এলো। লিমা, আমি এখানে, কি হয়েছে? সৌরভ দৌড়ে এলো। সে ফ্ল্যাটের অন্ধকার দেখে অবাকই হলো। সৌরভ লিমার কাঁপুনি দেওয়া শরীর অনুভব করলো। সে দ্রুত লিমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। লিমা, শান্ত হও, আমি চলে এসেছি তো, সব ঠিক আছে, প্লিজ শান্ত হও। কি দেখেছো তুমি, কি? লিমা কাঁপা কাঁপা স্বরেই ফিস ফিস করে বলল, ওই 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 পা দুটো, ওই নুপুরের শব্দ, ওটা ওটা এখানে ছিল সৌরভ। হ্যাঁ, আমার সামনে। সৌরভ লিমার হাত ধরে দ্রুত লাইট জ্বালানোর জন্য সুইচের দিকে এগোতে লাগলো। আমি লাইট জ্বালাচ্ছি, আমি বলছি কিছু নেই। সৌরভ কথা শেষ করতে পারল না। সুইচের দিকে যাওয়ার সময় সে স্পষ্ট সেই নুপুরের শব্দ শুনতে পেল। শব্দটি ছিল তীক্ষ্ণ এবং দ্রুতগামী, যেন তাদের দিকেই এগিয়ে আসছে। হে কি? সৌরভের কণ্ঠেই প্রথমবারের মতো ভয় ফুটে উঠল। সে লিমার কথা বিশ্বাস করেনি, কিন্তু এখন সে
নিজেই সাক্ষী। হঠাৎই সৌরভ অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বাতাসের চরম শীতলতা তার ঘাড়ের কাছে। সৌরভের শরীরের লোম দাঁড়িয়ে গেল। সে অনুভব করলো যে অদৃশ্য কেউ তাদের দিকে নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে। সৌরভ আর ঝুঁকে নিতে পারল না। সে লিমার হাত শক্ত করে ধরে তাকে এক হাতে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। লিমা, আমি জানি তুমি তুমি ঠিক বলছিলে। এটা এখানে আছে। সৌরভের ফিসফিসানি তার নিজের কানেও অস্পষ্ট শোনাল। সৌরভ ধীরে ধীরে চরম ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে ফিরল। তার ভয়াবহ অভিজ্ঞতা শুরু হতে চলেছে। সৌরভ কাঁপতে কাঁপতে লিমার হাত শক্ত করে ধরে অন্ধকারে ধীরে ধীরে পেছনে ফিরল। তাদের ঠিক পিছনে মাটি থেকে সামান্য উঁচুতে ভেসে সাদা কাপড় পরা সেই বীভৎস ঝুলন্ত মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির চেহারা আরো বিকৃত, চোখ থেকে যেন রক্ত ঝরছে। সৌরভের চোখে এখন আর অবিশ্বাস নেই, আছে নগ্ন চরম আতঙ্ক। ওহ ও গড, লিমা, সত্যি? সৌরভের গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ফিসফিসানিটা যেন তার কণ্ঠনালীতে আটকে ছিল। আত্মাটি কোনো কথা না বলে মুহূর্তের মধ্যে বিকট আওয়াজে সৌরভের উপরে ঝাঁপিয়ে পড়ল। তার ভয়ানক কণ্ঠে আওড়ালো, আজকে তোর আমার হাত থেকে নিস্তার নেই। তোর হৃৎপিণ্ড আমার চাই। দিয়ে দে বলছি, দিয়ে দে। বিকট ভয়ানক কণ্ঠে কেঁপে উঠল সৌরভ সহ লিমার অন্তরাত্মা। সৌরভ তীব্র শারীরিক আঘাত অনুভব করল, যেন একটি বরফের চাই এসে তার বুকে ধাক্কা দিয়েছে। সে ব্যথায় চিৎকার করে উঠল এবং দুজনেই মেঝেতে পড়ে গেল। আমাকে বাঁচাও সৌরভ, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। লিমা আতঙ্কিত হয়ে চোখ বন্ধ করে সৌরভের বাহুতে নখ বসিয়ে দিল। সৌরভ বাঁচার শেষ চেষ্টায় তীব্র মানসিক চাপে তার ছোটবেলার শেখা মহাদেবের একটি মন্ত্র মনে করার চেষ্টা করল। সে নিজেকে টেনে তুলে আত্মার দিকে তাকিয়ে জড়ানো কণ্ঠে মন্ত্র জপ করতে শুরু করল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শান্তম পাপম হরে 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 হরে। মন্ত্রের শব্দ আত্মার উপর যেন আগুন ঢেলে দিল। সেই ভয়াবহ আত্মা পাগলের মতো বলতে লাগলো, বন্ধ কর এসব। আত্মাটি যেন এক তীব্র বিকট চিৎকারে ফাটল, যেন হাজার বছরের জমে থাকা যন্ত্রণা একসঙ্গে মুক্তি পেল। তার বীভৎসতা হঠাৎ করেই যেন ধূসর হয়ে যেতে শুরু করলো। আত্মাটি হাওয়ায় ঝুলে থেকে তীব্র যন্ত্রণায় কাঁপতে কাঁপতে এক মুহূর্তেই ঘর থেকে উধাও হয়ে গেল। আত্মা চলে যেতেই যেন সবকিছু স্বাভাবিক করার জন্য ধপ করে বিদ্যুৎ ফিরে এলো। ঘর আলোকিত হতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা কুণালকে দেখে লিমা হাঁপ ছেড়ে বাঁচল। কুণাল ছুটে এসে বলল, আমি 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 তোদের ভিডিও কলটা কাটতেই বুঝলাম কিছু একটা হয়েছে। তোরা ঠিক আছিস তো? তোরা ঠিক আছিস তো? হ্যাঁ? লিমা উঠে কুণালকে জড়িয়ে ধরল। না কুণাল, না, আমরা একদম ঠিক নেই। এটা কোনো স্বপ্ন ছিল না, এটা ছিল একটা বাস্তব বিভীষিকা। সৌরভ, তুমি বলো। সৌরভ তখনও কাঁপছিল। বিশ্বাস করো কুণাল, আমি কিছুতেই বিশ্বাস করতাম না, কিন্তু আমার চোখের সামনে এটা ছিল ভয়ঙ্কর আত্মা। কুণাল কিছুক্ষণ সব শুনে মাথা নেড়ে বলল, আমি আগেই বলেছিলাম তোরা এখনো ওই বাড়ি ছাড়তে পারছিস না। শোন, আমি তোদের একটা ঠিকানা দিচ্ছি, বুঝলি? একজন সাধু আছেন, নাম বিভূতি বাবা। উনি হয়তো তোদের বাঁচাতে পারবেন। যা একবার। পরদিন সকালে লিমা ও সৌরভ কাঁপতে কাঁপতে বিভূতি বাবার আশ্রমে গেল, কিন্তু সেখানে গিয়ে তারা হতাশ হলো।
সাধু তখন সেখানে ছিলেন না। সৌরভ আশ্রমের একজন সেবকের হাতে নিজের ঠিকানা, ফোন নাম্বার এবং গতকাল রাতের ঘটনার সার সংক্ষেপ লিখে দিল। আপনি দয়া করে বাবা ফিরলেই তাকে আমাদের চরম বিপদের কথা জানাবেন। প্রতিটি মুহূর্ত এখন আমাদের কাছে মৃত্যুর সমান। সারাদিন তারা ভয়ে কাঁপতে কাঁপতে ঘরেই কাটালো, যেন প্রতি মুহূর্তে সেই নূপুরের শব্দ ফিরে আসবে। রাতের অন্ধকার যখন গাঢ় হলো, তাদের হৃদস্পন্দনও আরো দ্রুত হলো। লিমা ফিসফিস করে বলল, সৌরভ, তোমার কি মনে হয় বাবা আসবেন? আমার মনে হচ্ছে না আমরা আজকের রাতটা কাটাতে পারবো। সৌরভ লিমার হাত চেপে ধরেই বলল, আশা ছাড়বো না। আমি দরজা লক করেছি, জানালা বন্ধ করেছি, আর মন্ত্রটা মনে রাখার চেষ্টা করো। যদি কিছু আসে ভয় পেলে চলবে না। রাত তখন প্রায় 11টা। নিস্তব্ধতা ভাঙল দরজার কলিং বেলের শব্দে। লিমা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে? এই সময় কে এলো? সৌরভ ভয়ে কাঠ হয়ে গেল। আমাদের তো কারোর আসার কথা নয়। এটা এটা কি? কলিং বেলটা আবারও বেজে উঠল। সৌরভ দীর্ঘশ্বাস নিয়ে তার সর্বশক্তি সঞ্চয় করে দরজার দিকে এগোলো। দেখো, হয়তো কোনো প্রতিবেশী। ভয়ে কাঁপতে থাকা হাত দিয়ে সৌরভ আলতো করে দরজা খুলল। দরজা খুলতেই একজন গেরুয়া পোশাক পরা দীর্ঘ জটাজুটধারী ব্যক্তি জোরালো কণ্ঠেই ঘরে প্রবেশ করল। হর 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 মহাদেব, হর হর মহাদেব। কণ্ঠস্বরে ছিল এক দৈব শক্তি। তিনি বিভূতি বাবা। বিভূতি বাবা ঘরে প্রবেশ করে চারপাশে তীব্রভাবে তাকালেন। আশ্রমে ফিরে আমি তোমাদের কথা আমার শিষ্যের কাছে জানতে পেরে ছুটে এসেছি বাবা। তারপর তিনি চারিদিকে একবার নজর ঘুরিয়ে কিছু একটা অনুভব করেই বললেন, এই ঘরে মৃত্যুর আত্মা সক্রিয় আছে, যা তার শিকারকে খুঁজতে এসেছে। সৌরভ এবার হাঁপ ছেড়ে বাঁচল। বিভূতি বাবা পুরো ঘরের পরিস্থিতি দ্রুত বুঝে নিলেন। ওই ওই আত্মাটি প্রতিশোধে মত্ত। একে সহজে সরানো যাবে না। সে যা চায় তা না নিয়ে সে যাবে না। লিমা বলল, কিন্তু বাবা, ও আমাদের কাছে কি চায়? আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। বিভূতি বাবা কিছুটা সন্দেহজনক দৃষ্টি নিক্ষেপ করেই বললেন, কারোর কোনো ক্ষতি করলি? না বাবা, না। তবে এখানে সৌরভকে চুপ থাকতে দেখা গেল। সে গভীর চিন্তায় মগ্ন। আর এই মুহূর্তে বিভূতি বাবার নজর সৌরভের দিকেই সীমাবদ্ধ। বিভূতি বাবা বললেন, কিছু না করলে তো এভাবে লড়াই শুরু হতো না। তবে লড়াইয়ের আগে তোমাদের রক্ষা কবচ দরকার। বিভূতি বাবা তার ঝোলা থেকে একটি নীল রঙের পাউডার জাতীয় বস্তু বের করেই বললেন, এটা দৈব রক্ষা চূর্ণ। যখনই আত্মার উপস্থিতি খুব বেশি অনুভব করবে, তখনই এর কিছুটা তার দিকে ছুঁড়ে দেবে। এটা তাকে সাময়িকভাবে দুর্বল করবে। আর আমি এর কারণ অনুসন্ধান করে শীঘ্রই ফিরব। তোমরা সবাই সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে থেকো। হর হর মহাদেব, হর হর মহাদেব। বলেই বাবা দ্রুত চলে গেলেন। বিভূতি বাবা চলে যাবার পর ঘরের নিস্তব্ধতা আরো ভয়ঙ্কর হল। দুজনেই পালঙ্কে শুয়েছিল, কিন্তু ঘুমাতে পারছিল না। লিমা ভয়ে সৌরভের হাত পেটে ধরে রাখল। সৌরভ, তোমার হাতটা আজ এত ঠান্ডা কেন? সৌরভ চোখ বন্ধ করেই বলল, হতে পারে ভয়ের জন্য। তুমি আমাকে শক্ত করে ধরো। কিন্তু লিমা অনুভব করল সেই হাতটা যেন সৌরভের স্বাভাবিক হাতের চেয়ে অনেক বেশি শীতল। সে চোখ খুলে দেখল তার পেটে রাখা হাতটি হঠাৎ করেই শক্ত হয়ে তার পেট চেপে ধরেছে। লিমা আতঙ্কে কেঁপে উঠল। সৌরভ, এটা তোমার হাত নয়।
মুহূর্তেই সেই বিভৎস সাদা কাপড় পরা মোহিনীর আত্মা তাদের উপরে ভয়ঙ্কর রূপে উপস্থিত হলো। আত্মাটি বিকট হাসি হেসে লিমার গলাটা চেপে ধরল। তোদের মরতেই হবে, তোদের কেউ বাঁচাতে পারবে না। সৌরভ ঘুম থেকে লাফিয়ে উঠে দেখল লিমা হাওয়ায় সামান্য উঁচুতে উঠে ছটফট করছে। সৌরভ আর দেরি করলো না, তার মনে পড়ল বিভূতি বাবার কথা। সে দ্রুত ড্রয়ার থেকে সেই নীল পাউডারটা বের করলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সৌরভ পাউডারটি আত্মার দিকে সজোরে ছুঁড়ে মারল। নীল পাউডার আত্মার উপর আঘাত করতেই আত্মাটি বিকট যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। তার শরীর থেকে যেন ধোঁয়া বেরোতে লাগলো। এই সুযোগেই সৌরভ দ্রুত লিমাকে টেনে নামালো। জলদি এসো, আর সময় নেই। সৌরভ লিমাকে নিয়ে বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। ড্রয়িং রুমে এসেই সৌরভ বিভূতি বাবাকে ফোন করলো। ফোন রিং হচ্ছে, কিন্তু অপর পাশ থেকে রিসিভ হচ্ছে না। অস্থির কণ্ঠে সৌরভ নিজের মনে মনেই বলল, তাড়াতাড়ি কলটা ধরুন বাবা, তাড়াতাড়ি। হঠাৎই ফোনটা রিসিভ হতেই সৌরভ বলে উঠল, বাবা, সে ফিরে এসেছে বাবা, আমরা কি করব? সে লিমাকে মারতে চাইছে। বিভূতি বাবা শান্ত কণ্ঠে নির্দেশনা দিলেন, ভয় পেও না। শোনো শোনো, ঘর থেকে যত মোমবাতি পাও তা নিয়ে এসো। মোমবাতি দিয়ে একটি সম্পূর্ণ গোল বৃত্ত তৈরি করো। তারপর সেই নীল পাউডার সেই বৃত্তের চারিদিকে ছড়িয়ে দাও এবং তোমরা দুজন বৃত্তের ভেতরে প্রবেশ করো। তবে মনে রেখো, যত যাই হয়ে যাক না কেন, ভুল করেও বৃত্তের বাইরে পা যেন না বেরোয়। পা বেরোলেই কিন্তু তোমাদের আমি আর বাঁচাতে পারবো না। সৌরভ ও লিমা কাঁপতে কাঁপতে মোমবাতি দিয়ে দ্রুত একটি বৃত্ত তৈরি করল। নীল পাউডার ছড়িয়ে তার ভেতরে আশ্রয় নিল। ঠিক তখনই তীব্র ক্রোধে সেই মোহিনীর আত্মা ঘরে ফিরে এলো। সে তাদের দিকে ছুটে এলো, কিন্তু বৃত্তের সীমানায় এসে আটকে গেল। আত্মাটি তাদের দিকে তাকিয়ে তীব্র ক্রুদ্ধ দৃষ্টিতে দাঁত কিরবির করতে লাগলো। কি ভেবেছিস এমন করে আমার হাত থেকে বেঁচে যাবে? কখনো না। আত্মাটির কণ্ঠস্বর ছিল চাপা, তীক্ষ্ণ এবং যন্ত্রণাদায়ক। বৃত্তের ভেতরে থাকা সত্ত্বেও তাদের ভয় কমছিল না। মোহিনীর আত্মা প্রবল শক্তিতে পুরো ঘর লণ্ডভণ্ড করে দিতে শুরু করলো। সবকিছু ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো, কিন্তু বৃত্তের ভেতরে তারা ছিল সুরক্ষিত, অপেক্ষা করছিল মুক্তির। মোহিনীর আত্মা ক্রোধে অন্ধ হয়ে বৃত্তের বাইরে দাঁড়িয়ে ঘরের আসবাবপত্র ভাঙছিল। তখন হঠাৎ বাইরের দরজা থেকে তীব্র ধাক্কার শব্দ এলো। কেউ যেন প্রচন্ড জোরে দরজায় আঘাত করছে। কে কে এত জোরে ধাক্কা মারছে? কে? লিমা আতঙ্কিত হয়ে বৃত্তের ভেতর থেকে জিজ্ঞেস করলো, আর সৌরভ এবার সাহস করে বৃত্ত থেকে বেরিয়ে না এসে আর পারল না। হতে পারে পুলিশ বা কেউ হয়তো সাহায্য করতে এসেছে। আমি দরজাটা দেখে আসি, তুমি নড়বে না। লিমা চিৎকার করে বলল, না সৌরভ, না, যেও না। বাবা বলেছিলেন বৃত্তের বাইরে এক পাও না রাখতে। কিন্তু সৌরভ ততক্ষণে বৃত্তের কিনারা থেকে দৌড়ে দরজার দিকে ছুটে গেছে। সে দরজা খুলে ফিরে আসার সময় ঘরের ভাঙা জিনিসপত্রে পা পিছলে বৃত্তের বাইরে পড়ে গেল। সৌরভ আর্তনাদ করে উঠল। মোহিনীর আত্মার চোখ মুহূর্তেই জ্বলে উঠল। সে সৌরভের দিকে দ্রুত এগিয়ে যেতে শুরু করলো, আর ঠিক সেই মুহূর্তেই বিভূতি বাবার দরজা দিয়ে ঘরে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি ত্রিশূল। মহাদেব, রক্ষা করুন। বিভূতি বাবা দ্রুত সৌরভের কাছে পৌঁছালেন এবং তাকে টেনে বৃত্তের মধ্যে নিয়ে এলেন। সৌরভ হাঁপাতেই বলল,
বাবা, বাবা, আপনি আপনি ঠিক সময় এসেছেন বাবা। বিভূতি বাবা কোনো কথা না বলে বৃত্তের ভেতরে বসে পড়লেন এবং তার চোখ বন্ধ করে উচ্চস্বরে মন্ত্র জপ করতে শুরু করলেন। মন্ত্রের শব্দে ঘরের ভাঙাচোরা পরিবেশেও এক ধরনের পবিত্রতা ফিরে এলো। মন্ত্রের তীব্র প্রভাবে মোহিনীর আত্মাটি আর স্থির থাকতে পারল না। সে চারিদিকে প্রচন্ড বাতাসের তুফান সৃষ্টি করে গলায় দড়ি বাঁধা অবস্থায় শূন্যে ঝুলে বৃত্তের সামনে এসে উপস্থিত হলো। তার বিভৎসতা এবার যেন আরো সুস্পষ্ট। বিভূতি বাবা স্থির দৃষ্টিতে মোহিনীর দিকে তাকালেন। বল, বল তুই কে? কেন এই দম্পতির ওপর এত আক্রোশ? বল। মোহিনীর আত্মা তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমি মোহিনী, আর আমি সেই প্রতিশোধ চাই যার জন্য আমার আত্মা এত বছর ধরে এই ড্রেসিং টেবিলের আয়নায় বন্দি ছিল। বিভূতি বাবা দৃঢ় কণ্ঠে বললেন, বল, বল তোর কাহিনী। আত্মাটি এবার বলতে শুরু করল। তার কণ্ঠস্বর প্রথমে ছিল ক্রুদ্ধ, পরে তা গভীর দুঃখে পরিণত হল। মোহিনী সরাসরি সৌরভের দিকে আঙুল তুলে বলল, প্রায় 8 বছর আগে আমি তখন কলেজে সদ্য পা দিয়েছি, আর সে ছিল আমার কলেজ সিনিয়র। সে আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি এসব প্রেমের ঝামেলায় পড়তে চাই না বলে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু সে থামেনি, সে আমার পিছু নেওয়া শুরু করে। একদিন আমি বিরক্ত হয়ে সকলের সামনে তার গালে চড় মারি, আর সেই চড়, সেটাই ছিল আমার জীবনের শেষ চড়। সে প্রতিশোধ নিতে চেয়েছিল। এক সন্ধ্যায় কোচিং থেকে ফেরার পথে সে আমাকে জোর করে একটি বাগান বাড়িতে নিয়ে যায়। সে আমাকে ধর্ষণ করে। আমি বাঁচার জন্য অনেক চিৎকার করেছিলাম, কিন্তু কিন্তু কেউ শোনেনি। লিমা স্তব্ধ হয়ে সৌরভের দিকে তাকালো। সৌরভ মাথা নিচু করে বসেছিল, তার মুখ ছিল সম্পূর্ণ সাদা। ধর্ষণের পর সে আমাকে মুক্তি দেয়নি। সেটাকে সুইসাইড দেখানোর জন্য আমাকে প্রথমে গলায় দড়ি দিয়ে বেঁধে ঝোলালো, কিন্তু তাতেও তার তৃপ্তি মেটেনি। তারপর আমার মাথাটা ধরে বারবার সেখানে থাকা একটি ড্রেসিং টেবিলের আয়নায় ঠুকে ঠুকে মেরে ফেলেছিল। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আয়নায় আমার ভাঙা প্রতিচ্ছবি দেখেছিলাম। মোহিনী এবার লিমার দিকে তাকালো। তারপরে ওর এক কাকা, যে ছিল একজন প্রভাবশালী পলিটিশিয়ান, সেই কেসটা ধামাচাপা দিয়ে দেয়। আমার মৃতদেহ গুম করা হয়েছিল, আর সৌরভ আজও মুক্ত। এই কথা শুনে বিভূতি বাবা প্রচন্ড ক্ষোভে ফুঁসে উঠলেন। ছি, তুই যে এত জঘন্য পাপ করেছিস জানতাম না। তোকে তোর এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। সৌরভ ভয়ার্ত কণ্ঠেই বলে উঠল, বাবা, আমি তো আছি তো করবো, কিন্তু আমাকে বাঁচিয়ে নিন। আমি বাঁচতে চাই বাবা, বাঁচতে চাই। মোহিনীর আত্মা গর্জে উঠে বলল, বাঁচতে সেদিন আমিও চেয়েছিলাম, তোর মতো জানোয়ার আমাকে সেদিন বাঁচতে দেয়নি। সৌরভ মোহিনীর সামনে হাত জোড় করে বলল, প্লিজ মোহিনী, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি সব ভুল করেছি। তুমি চাইলে আমি সব পুলিশের সামনে স্বীকার করে জেলে চলে যাব, কিন্তু তবু আমাকে মেরো না আমাকে। মোহিনীর আত্মা আবারও গর্জে উঠে বলল, তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। লিমা, যে এতক্ষণ ভয় পাচ্ছিল, তার চোখে এখন আর ভয় নেই, বরং তার পরিবর্তে রয়েছে চরম ঘৃণা। সে ঘুরে সৌরভের দিকে তাকালো। সৌরভ, এটা কি সত্যি? সৌরভ কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। রিমা, আমি তখন খুব রেগেছিলাম, আমি দুঃখিত। আমি তোমাকে বলতে চেয়েছিলাম। লিমা ঘৃণা ভরা কণ্ঠেই বলল, দুঃখিত? তুমি একটা নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছো, আর তুমি বলছো দুঃখিত? তুমি তোমার পলিটিশিয়ান চাচার টাকায় সব কিছু ভুলিয়ে দিতে চেয়েছিলে, আর আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সাথে নতুন জীবন শুরু করতে চেয়েছি। ছি!
লিমা, বিশ্বাস করো, আমি পাল্টে গেছি। আমি তখন অন্যরকম ছিলাম। না, তুমি পাল্টাওনি সৌরভ। তোমার ভেতরের পাপটা তোমার সঙ্গেই আছে। আমার কাছে এখন আর কোনো দ্বিধা নেই। লিমা প্রচন্ড শক্তিতে সৌরভের মুখে ধাক্কা মারল। সৌরভ ধাক্কা খেয়ে বৃত্তের বাইরে ছিটকে পড়ল। সৌরভ আতঙ্কে চিৎকার করে বলে উঠল, লিমা, তুমি কি করলে? লিমা, বলেই সৌরভ দ্রুত ভেতরে আসতে চাইল, কিন্তু তার সামনে বাঁধা হয়ে দাঁড়ালো বিভূতি বাবা। তিনি গম্ভীর কণ্ঠেই বললেন, এটি নিয়তির বিচার পুত্র, আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না। সৌরভ আবার বৃক্ষের দিকে এক পা বাড়াতেই তার পা দুটো যেন অদৃশ্য শিকলে আটকে গেল। মুহূর্তে সে মাটি থেকে শূন্যে উঠে যেতে শুরু করল। মোহিনীর আত্মা এবার শান্ত আর ঠান্ডা হাসি হাসল। আজ আমি তোকে সেভাবেই মুক্তি দেব যেভাবে তুই আমায় দিয়েছিলি। মোহিনীর আত্মা তীব্র গতিতে সৌরভকে শূন্যে নিয়ে গিয়ে তার মাথাটা ধরে মেঝেতে আঁচড়ে মারতে শুরু করলো। ঠক 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 বিভৎস শব্দে সৌরভের শরীরের সব প্রতিরোধ ভেঙে গেল। লিমা চোখ বন্ধ করে চিৎকার করছিল, কিন্তু এবার তার চিৎকারে কোনো ভয় ছিল না, ছিল গভীর যন্ত্রণা এবং ন্যায় বিচারের মিশ্রণ। মোহিনীর আত্মা সৌরভকে ঠিক সেভাবেই আঘাত করতে লাগলো যেভাবে সৌরভ মোহিনীকে ড্রেসিং টেবিলের আয়নার সঙ্গে মিলেছিল। কিছুক্ষণের মধ্যেই সৌরভের শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। তার প্রাণবায়ু তখনও তার শরীর থেকে মোহিনীর দিকে ভেসে যাচ্ছে। লিমা এবার চোখ খুলল। তার স্বামী মৃত। তার চোখ দিয়ে জল গড়ালো, কিন্তু লিমা সেই চোখের জল মুছে নিল। সে শক্ত কণ্ঠেই ফিসফিস করে বলে উঠল, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে সৌরভ, কিন্তু একজন মেয়ের সম্মানের মূল্য তুমি বোঝোনি। এইটুকুই আমার স্যাক্রিফাইস। আমি এই বিচার মেনে নিলাম। মোহিনী এবার আর বিভৎস নয়। তার মুখে এক ধরনের তীব্র শান্তি ফুটে উঠল। সে ধীরে ধীরে বাতাসে মিশে গেল এবং ভ্যানিশ হয়ে গেল। মোহিনী চলে যেতেই সবকিছুই শেষ হয়ে গেল। এক বিকট শব্দে তাদের বেডরুম থেকে আওয়াজ এল। সেখানে থাকা সেই অভিশপ্ত ড্রেসিং টেবিলের আয়নার কাঁচগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। যেন সেই পাপের এবং প্রতিশোধের চক্রটি চিরতরে শেষ হলো। লিমা নিঃশব্দে সেই ভাঙা কাঁচের শব্দের দিকে তাকিয়ে রইল। তার জীবনে এক নতুন, কঠিন এবং ভয়াবহ সমাপ্তি নেমে এলো। এই গল্প আমাদের শেখায়, বিধাতা কিছু সময়ের জন্য ছাড় দিলেও একেবারের জন্য ছেড়ে দেন না। তাই সবাই রেডি থাকুন নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য।